হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্র সমাধান করছি 2025। রায় মার্টিন প্রশ্নবিচিত্র সমাধান মাধ্যমিক 2025-এর জন্য গণিত পার্ট সলভ করছি আমরা। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 18 সলভ করব, পেজ নাম্বার 595-এর 595 পাতার। তো এর আগে আমাদের 17টা মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে গেছে। তোমরা এই মডেল কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে যা কিছু প্রবলেমে পড়বে সেগুলো আমাদের প্লেলিস্টে রাখা আছে, আলাদা রায় মার্টিন প্রশ্নবিচিত্র প্লেলিস্ট করে, সেখানে সমস্ত প্রবলেমের সলভ করা আছে, পেয়ে যাবে। প্রথমত আমরা এই 36 নম্বর যে শর্ট কোশ্চেন আছে 1 নম্বর এবং 2 নম্বর মিলে সেগুলো সলভ করে দিচ্ছি, তারপর পরে আরও পুরোটা সলভ করবো, ঠিক আছে। এছাড়া দশম শ্রেণীর তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান করা আছে, চ্যাপ্টার ওয়াইজ লিস্টে রাখা আছে, সেখান থেকে পাবে। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের বেশিরভাগ পার্টই আমাদের কভার করা আছে, সমস্ত সমাধান প্লেলিস্টে আছে, সেখান থেকে পাবে। তো আজকের ক্লাস আমরা শুরু করব। আজকের ক্লাস আমরা মডেল কোশ্চেন পেপার 18 সলভ করব। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করে দেবো। আজকের পড়ার বাকি থাকছে 19, 20, 21 তিনটে মডেল কোশ্চেন পেপার। তারপর আমরা সালের কোশ্চেন যেগুলো আছে সেইগুলো সলভ করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস শুরু করছি। দেখো একের দাগ থেকে। একের দাগের বলেছে, একের দাগের একের ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর ফতিমা, শ্রেয়া, স্মিতা যথাক্রমে লাভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। তাহলে স্মিতা ব্যবসায় কত নিয়োজিত করেছিল? তাহলে একের দাগের একেরটা। তাহলে বলেছে মোট 6,000 টাকা নিয়োজিত করেছিল তিনজনে। এগুলো যেগুলো 1 নম্বরের কোশ্চেন সেগুলো তোমরা রাফলি ক্যালকুলেশন করে ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখলেই হবে। তারপর যেগুলো 1 নম্বর ছাড়া, যেগুলো 2 নম্বর 3 নম্বরের, সেগুলো কিন্তু কষে দেখাতে হবে। 1 নম্বরগুলো তোমাদের এই সুবিধাটা আছে, তো আমরা সেইভাবেই করে দিচ্ছি। দেখো 6,000 টাকা দিয়েছিল, তাহলে প্রতিমা, শ্রেয়া ও স্মিতার মূলধনের অনুপাত, প্রতিমা, শ্রেয়া ও স্মিতা 50:100:150, 50 দিয়ে ভাগ করলে 1:2:3। প্রথমে প্রতিমা, তারপর শ্রেয়া, তারপর স্মিতা। এখানে বলেছে স্মিতা কত নিয়োজিত করেছিল, তাহলে স্মিতা নিয়োজিত করেছিল এটা 3/3 আর 2 5 আর 6 6 ইন্টু 6,000 টাকা। এটা যেটা হবে সেটাই হচ্ছে স্মিতা নিয়োজিত করেছিল। প্রতিমা, শ্রেয়া, স্মিতা, এটা 1000, এটা তাহলে 3,000। তাহলে স্মিতা নিয়োজিত করেছিল 3,000 টাকা। স্মিতা 3,000 টাকা দিয়েছিল, ঠিক আছে। তাহলে এটা আসছে 3,000 টাকা কোন অপশানে আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি সঠিক উত্তর। অপশান সি 3,000 টাকা। 2-এরটা দেখবে। 2-এরটা বলেছে যে কি বলা আছে, x² - 3x + 2 সমীকরণের বীজ দুটি হলো x², সমীকরণ যেটা আছে x² - 3x + 2 = 0। এটা মিডল ফ্যাক্টর করলে x² - 2x - x + 2 = 0, x কমন নিলে x - 2 -1 কমন নিলে x - 2 = 0। তাহলে x - 2 ইন্টু x - 1 সেপারেটলি 0 করলে x = 1 আর 2 আসবে। তাহলে এই সমীকরণের দুটো বীজ, একটা 1 আর একটা 2। কোন অপশানে আছে এটা? 1 আর 2 অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি সঠিক উত্তর আসছে। তাহলে 2-এরটা আসছে অপশান ডি 1,2। 3-এরটা দেখো। 3-এর বলেছে যে 3-এর কি বলেছে, ও কেন্দ্রবৃত্তে এবি বৃত্তের ব্যাস, ও কেন্দ্রবৃত্ত একটা, তাহলে ও কেন্দ্রবৃত্তে, এটা ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, এখানে ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, এবি ব্যাস হলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা ABCD, এখানে ABCD এইরকম হচ্ছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। আবার এই দুটো সমান্তরাল বলে দিয়েছে, DC সমান্তরাল AB, AB সমান্তরাল DC বলে দিয়েছে। আর BAC কোণ 25 ডিগ্রি, BAC কোণ, এই কোণটা 25, এই কোণটা 25 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। কি বলেছে এটা বলে দিয়ে DAC কোণের মান চেয়েছে। DAC এইটা এই কোণটার মান চেয়েছে DAC। আচ্ছা দেখো এখানে এইটা ব্যাস হলে এইটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। এটা 90 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা এটা 90 ডিগ্রি হয়ে গেলে এটা সমান্তরাল সরলরেখা, এইটা বলে দিয়েছে AB সমান্তরাল DC বলা আছে, AB সমান্তরাল DC, ঠিক আছে। তাহলে সমান্তরাল সরলরেখা, হ্যাঁ। আচ্ছা এইটা 25 হওয়ার ফলে এটাও 25 হবে, এইটা সমান্তরাল, তাহলে এইটা সমান হবে একান্তর কোণ, ঠিক আছে। তাহলে আর এইটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইটা অর্ধবৃত্তস্থ কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এইটা 25 হলে এইটাও 25 হচ্ছে, কারণ AB সমান্তরাল DC আর AC ভেদক, ঠিক আছে। তাহলে এই কোণটার মান কত হবে? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এরটার মান হবে 180 থেকে এই তিনটে সমষ্টি বিয়োগ করলেই হবে 180 মাইনাস এই তিনটে সমষ্টি
দুটো কোণের মান 25, 25 প্লাস 25 আর একটার মান 90, তাহলে কত হয়ে যাচ্ছে 180 মাইনাস 50 আর 90 140, তাহলে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে কোণ ডিএসি এর মান হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। তাহলে 3-এরটা হয়ে যাচ্ছে অপশান ডি 40 ডিগ্রি, অপশান ডি 40 ডিগ্রি। 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে? 4-এর বলে দিয়েছে tan θ = 3/4 হলে √1 - sin θ/1 + sin θ এর মান নির্ণয় করবো। দেখো tan θ বলে দিয়েছে 3/4, √1 - sin θ/1 + sin θ এর মান চেয়েছে। √1 - sin θ/1 + sin θ, তাহলে এটা কি হয়ে যাবে? দেখো এইটা হয়ে যাচ্ছে, এখানে tan এর মান জানি আমরা, এখান থেকে আমরা বিভিন্নভাবে করা যাবে। এখান থেকে এইটাকে আমরা tan-এ কনভার্ট করতে পারি, যে এইখান থেকে, বা এখান থেকে আমরা tan থেকে sin এর মান নির্ণয় করে sin এর মানও এখানে বসাতে পারি, বিভিন্নভাবে করা যাবে। আচ্ছা, আমরা কি জানি sec² θ = 1 + tan² θ, তাহলে sec² θ = 1 + tan², মানে 3² 9, 4² 16, তাহলে sec² θ আসছে 16, লসাগু 16 আর 9 25 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে sec θ আসছে ±5/4, সেখান থেকে পজিটিভ 5/4টাই হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে 1 - sin θ দিয়ে ওপর নিচে গুণ করি, 1 + sin θ × 1 - sin θ, এইটা হয়ে যাবে 1 - sin θ তার হোল স্কোয়ার = 1 - sin θ বাই এটা a + b × a - b, ফর্মুলা কি? a² - b², তার মানে 1 - sin² θ হচ্ছে a + b a - b, a² - b², 1 - sin² θ, 1 - sin² θ cos² θ, cos² θ রুট থেকে বেরিয়ে এলে cos θ হয়, 1/cos θ sec θ - sin/cos tan θ, এইটা হলো sec θ এর মান 5/4 আর tan θ এর মান 3/4, এইটা আসছে 4 লসাগু 5 - 3 = 2/4 = হাফ আসছে। দেখো ঠিক আছে, হাফ এলো, হাফ আছে। এটা কোন অপশানে আছে? অপশান এতে আছে। 4-এরটা তাহলে আসছে অপশান এ হাফ, 5, 6, ঠিক আছে। আচ্ছা, 5-এরটা কি বলেছে দেখো, 5-এর বলে দিয়েছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3। লম্ববৃত্তাকার চোঙ বলেছে, ব্যাসার্ধের অনুপাত 2:3, এখানটা হচ্ছে আমরা দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতা, তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি একটা 2r অন্যটা 3r, ঠিক আছে, 2:3 বলে দিয়েছে। উচ্চতার অনুপাত বলা আছে 5:3, উচ্চতার প্রথমটা উচ্চতা ধরে নিচ্ছি 5h, এটা 3h, 5:3 বলেছে, তাহলে 5h আর 3h ধরবো, স্বাভাবিক। আচ্ছা, তাহলে আয়তনের অনুপাত কত? তাহলে আয়তনের অনুপাত নির্ণয় করবো। দেখো তাহলে প্রথমটার আয়তন আমরা করছি πr²h, পাই 2r² h মানে 5h is to পাই 3r² × 3h, পাই আমরা তুলে দিচ্ছি, এইটা হয়ে যাচ্ছে 4r² × 5h is to 9r² × 3h, তাহলে r²h তুলে দিচ্ছি, r²h তুলে দিলে 4 5 20 is to 27 হয়ে যাচ্ছে, 4 5 20 3 9 27, r² তুলে দিলে 20 is to 27 এখানে অপশানে আছে, এখানে অপশানে আছে, অপশান বিতে আছে 20 is to 27, তাহলে অপশান বি হবে, অপশান বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে 20 is to 27, ঠিক আছে, 20 is to 27 সঠিক উত্তর আসছে। নেক্সট দেখো, এখানে বলেছে যে সামেশন অফ i = 1 to 5 100i², এটার মান সামেশন অফ i = 1 to 5 100i², এর মান কত হবে? 100, এটা একবার i এর জায়গায় 1 বসবে, 1² 100 2² ... 103² 104² 105² প্লাস 100 × 5², তাহলে আমরা যদি 100 কমন নিয়ে নিই, এটা হয়ে যাচ্ছে 1² 2² প্লাস ... প্লাস 5², এইটা হয়ে যাচ্ছে। এবার এইটা এখান থেকে মানটা বসিয়ে নির্ণয় করতে পারো, যে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, পরপর যোগ্য নির্ণয় করলে। তাছাড়া একটা ফর্মুলাও আছে, যে যদি 5 পর্যন্ত আছে বলে নির্ণয় করলে, এবার ধরো অনেক বেশি পর্যন্ত আছে, 20 পর্যন্ত আছে, তখন তো এইভাবে বসিয়ে বসিয়ে নির্ণয় করা সম্ভব না, অনেক দেরি হয়ে যাবে। তার জন্য একটা ফর্মুলা আছে, যে 1² প্লাস 2² প্লাস ... প্লাস যদি n² হয়ে যায়, তার ফর্মুলা হচ্ছে n × n+1 × 2n+1/6, ঠিক আছে। এইটা দুভাবেই আমি নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 100 × 1² 1, 2² 4, 3² 9, 4² 16, 5² 25, 16 আর 9 25 25 50, 54 55,
তাহলে 55 ইন্টু 100 5500 5500 হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হয়ে যাবে, তখন হয়ে যাবে এই যে 100 ইন্টু 5টা সংখ্যা আছে, তাহলে এনের জায়গায় 5 বসবে, 5 পর্যন্ত, এখানে এন ছিল বলে এন বসেছে, তাহলে যদি 5 পর্যন্ত থাকে তাহলে এনের জায়গায় 5 বসবে, তাহলে হয়ে যাবে 5 ইন্টু 5 প্লাস 1, এই যে n প্লাস 1, 5 প্লাস 1 6, 6 ইন্টু 5 গুণে 10 আর 1 11, 11/6, এইটা কেটে গেল, তাহলে 100 ইন্টু 5 11 55, 55 তাহলে 5500, বুঝতে পারলে? তাহলে যদি 10 পর্যন্ত থাকে এর জায়গায় 10 বসবে, 20 পর্যন্ত থাকলে এর জায়গায় 20 বসবে, তো এই যে 20 ইন্টু 20 প্লাস 1 ইন্টু 20 দোকানে 40 প্লাস 1, এই সূত্র প্রয়োগ হবে, ঠিক আছে? তাহলে এটা কোন অপশানে আছে দেখো, এটা 5500 আছে অপশান এতে, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশান এ সঠিক উত্তর, 5500, 5500 সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট দেখো, একের দাগেরগুলো কমপ্লিট হলো, এবার দুইয়ের দাগের শুরু করবো। দুইয়ের দাগে যেগুলো আছে, দুইয়ের দাগের আছে শূন্যস্থান পূরণ করা। দুইয়ের দাগের একেরটা দেখো, দুইয়ের দাগের এক থেকে দুইয়ের দাগের বলে দিয়েছে যে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটাকে সমহার বৃদ্ধি বলা হয়, তাহলে এটা সমহার হবে, হ্যাঁ, সমহার। দুইয়েরটা দেখো শূন্যস্থান পূরণ, দুইয়েরটা বলেছে 4:5:6 এর ব্যস্ত অনুপাত কত? দেখো 4:5:6 এর ব্যস্ত অনুপাত কত হবে? 1/4:1/5:1/6, এইটা ব্যস্ত অনুপাত। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা আনতে চাই, যে 4 5 6 লসাগু কত? 60, তাহলে আমরা 60 দিয়ে 3টাকে গুণ করছি, তাহলে 60 দিয়ে গুণ করলে এটা 60/4 15, 60/5 12, 60/6 10, 6 10 60, 15:12:10 উত্তর আসছে। দেখো 15:12:10, তাহলে শূন্যস্থানে লিখবে, এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 15:12:10, ঠিক আছে? নেক্সট দেখো তিনের দাগের কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, তাহলে আচ্ছা দুটো বৃত্ত বহিঃস্পর্শ করেছে, এই একটা বিন্দু, এই দুটো বৃত্ত এই এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এটা মনে করো এ বিন্দু, ঠিক আছে? তাহলে বলেছে তাদের বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের সংখ্যা এক্স, দুটো বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের সংখ্যা এইটা দুটো সরল সাধারণ স্পর্শক হয়। দুটো বৃত্ত যদি যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকে তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক, এই দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আর যে স্পর্শকের বিপরীত দিকে দুটো বৃত্ত থাকে তাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক, তাহলে এইটা তির্যক সাধারণ স্পর্শক, ঠিক আছে? এইটা দুদিকে দুটো বৃত্ত আছে, তাহলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা এক্স, তার মানে x = 2, আর তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা ওয়াই, তার মানে একটি তির্যক সাধারণ স্পর্শক, ওয়াই এর মান 1 এখানে, ঠিক আছে? তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা একটি, তাহলে x - y কত? তাহলে x - y = 2 - 1, 2 - 1 মানে 2 - 1 এর মান 1 চলে আসছে এখানে, ঠিক আছে? তাহলে x - y এর মান এখানে শূন্যস্থানে হয়ে যাবে 1, ঠিক আছে? নেক্সট দেখো চারেরটা কি বলেছে? চারেরটা বলেছে sin θ - 30 = হাফ হলে tan θ এর মান চেয়েছে, তাহলে এখানে sin θ - 30 = হাফ, তাহলে আমরা লিখতে পারি sin θ - 30 = sin 30 এর মান হাফ, ঠিক আছে? এবার আমরা সাইন যদি তুলে দিই, কোনোভাবেই কাটবে না ভুল করে, এইটা = 30 হয়ে যাচ্ছে, তাহলে এই 30টা এদিকে এলে এই যে 30 + 30 হয়ে যাচ্ছে, তাহলে থিটার মান 60, তাহলে tan θ এর মান কত? tan θ tan 60 √3 হয়ে যাচ্ছে, √3, ঠিক আছে? tan θ এর মান হয়ে যাচ্ছে √3, তাহলে এখানে শূন্যস্থানে √3 হয়ে যাবে। পাঁচেরটা দেখো, পাঁচেরটা বলেছে ঘনকের মোট কর্ণ সংখ্যা ও পার্শ্বতল সংখ্যার সমষ্টি। একটা ঘনকের কর্ণ কটা থাকে? ঘনকের 4টে কর্ণ থাকে, ঠিক আছে? একটা ঘনকের 4টি কর্ণ, ঘনকের কর্ণ সংখ্যা 4টি, আর পার্শ্বতল কটা থাকে? সমগ্র তল হচ্ছে 6টা, পার্শ্বতল মানে এই ধারের তলগুলো, 4 ধারে, 1 2 3 4টে, পার্শ্বতল 4টে, আর ওপর নিচ হলে মোট 6টা তল হয়ে যাচ্ছে, সেটা সমগ্র তল। আচ্ছা পার্শ্বতল মানে 4 ধারের তলগুলো, মানে 4টে তল, ঠিক আছে? তাহলে কর্ণ সংখ্যা ও পার্শ্বতল সংখ্যা সমষ্টি 4 + 4 8 হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে শূন্যস্থানে 8 হবে, শূন্যস্থানে 8, ঠিক আছে? শূন্যস্থানে সমষ্টি 8টি, পার্শ্ব ঘনকের এর সংখ্যা 8, ঠিক আছে? আচ্ছা x1 x2 ... xn, এই n সংখ্যক সংখ্যার গড় x বার, তাহলে দেখো এই যে x1 x2 + x2 + ... xn/n, এদের গড় x বার, তার মানে x1 +
ওয়ান প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে n x বার। ঠিক আছে, n x বার হয়ে গেল। তাহলে এখানে বলেছে যেটা এখানে বলেছে যে kx1 kx2 kx3 ডট 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 kxn এর গড় কত, k নট ইকুয়াল টু 0 হলে। অতএব তাহলে এখানে হয়ে যাচ্ছে kx1 প্লাস kx2 প্লাস kx3 প্লাস ডট 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 প্লাস kxn এর গড় চেয়েছে kxn। তার মানে nটা পদ আছে, এদের গড় বাই n হয়ে যাবে, এখানে গড় লিখছি। তাহলে এখান থেকে k কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn হয়ে গেল বা n। তাহলে k এই যে x1 প্লাস x2 প্লাস xn এর মানটা এখানে বের করেছে n x বার, এটা আমরা বসিয়ে দিই বাই n। n যদি কেটে যায় হয়ে যাচ্ছে k x বার, অ্যান্সার চলে আসছে দেখো। তাহলে শূন্যস্থানে k x বার হয়ে যাবে। ঠিক আছে, শূন্যস্থানে আমাদের উত্তর চলে আসছে k x বার। তাহলে 6এরটা এখানে শূন্যস্থানে হয়ে গেল k x বার। নেক্সট দেখো 2-এর দাগের কমপ্লিট হলো, 2-এর দাগের 6টা শূন্যস্থান পূরণ। 3-এর দাগের সত্য মিথ্যা। তিনের দাগের সত্য মিথ্যা যে বলেছে, শুরু করছি দেখো। 3-এর দাগের 1-এরটা, বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল সময়টা অপরিবর্তিত থাকছে আর সুদের হারও অপরিবর্তিত থাকছে, তাহলে আসল ও সুদের সম্পর্ক কী হবে? আসল বাড়লে সুদ বাড়বে, আসল কমলে সুদ কমবে, এটাই সম্পর্ক হবে। ঠিক আছে, বলছে তাহলে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হচ্ছে, কারণ সুদের হার এবং সময় দুটোই নির্দিষ্ট আছে, তাহলে আসল যত বেশি হবে সুদও তত বেশি হবে, আসল কম হলে সুদও কম হবে। এখানে বলছে সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে 3-এর দাগের 1-এরটা একদমই সত্য, সত্য। 2-এর কি বলেছে দেখো, একটা মান দিয়েছে। ঠিক আছে, একটা মান দিয়ে দিয়েছে, সেটা একটা তার মান 36 বলে দিয়েছে। এবার তার মানটা 36 হচ্ছে কিনা আমাদের দেখতে হবে। 6 ইন্টু দেওয়া আছে 4 ইন্টু আর কত আছে 3 ইন্টু ইন্টু 3 ইন্টু 3 রুট 2, তাহলে 3×18 হয়ে যাচ্ছে। এটা একই এর মধ্যে 4 ইন্টু 2 আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটার মান কত 18 ইন্টু এইটা হয়ে যাচ্ছে 4 ইন্টু 2 8, এটাকে আমরা পাওয়ারে 1/3 লিখতে পারি। তাহলে 18 ইন্টু আমরা 8টাকে লিখছি 2 টু দি পাওয়ার 3, পাওয়ারে 1/3টা গুণ হয়ে যাবে তার সঙ্গে, এটা 3 কেটে গেল, তার মানে 18 ইন্টু 2 টু দি পাওয়ার কিছু নেই মানে 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2ই হচ্ছে, 18 গুণে 36, তাহলে এর মান 36ই বলা আছে, তোমাদের বইয়ে দেখবে। তাহলে যেটা বলা আছে সেটা এটা সত্য হয়ে যাচ্ছে। 3-এরটা কি বলা আছে? 3-এরটা বলা আছে যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণ সমান, তাহলে চতুর্ভুজ দুটি সদৃশ, একদমই ঠিক। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণ সমস্ত যদি সমান হয় তাহলে সেটা সদৃশই হবে, তাহলে সদৃশ। 4-এর বলেছে cos 12 ডিগ্রি ইকুয়াল টু x হলে কোসেক 78 মান 1/x। দেখো কীভাবে করছি, cos 12 ইজ ইকুয়াল টু x, তাহলে cos 12টাকে আমরা লিখছি cos 90 মাইনাস 78, 90 থেকে 78 বিয়োগ করলে 12ই হয়, তাহলে cos 90 মাইনাস থিটা সাইন থিটা, তাহলে সাইন 78 সমান কত x, সাইন 78 উভয় থেকে আমরা 1/, করছি, অতএব 1/sin 78 ইজ ইকুয়াল টু 1/x অনন্য করলাম। এবার 1/sin মানে কোসেক 78 ইজ ইকুয়াল টু 1/x, তাহলে কোসেক 78 মান 1/x, তাহলে এটাই বলে দেওয়া আছে কোসেক 78 মান 1/x। তার মানে আমরা কীভাবে হয় দেখিয়ে দিলাম, এটা এই যে সত্য হয়ে গেল। 5 আর 6, 5-এর দেখো, 5-এর বলেছে একটি অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য সমান। আচ্ছা, অর্ধগোলক ও নিরেট শঙ্কু বলে দিয়েছে। 5-এর বলা আছে যে একটি অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য সমান, তার মানে উভয়ের ব্যাসার্ধ সমান। উভয়ের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ r একক এবং উভয়ের উচ্চতাও সমান বলেছে, উভয়ের উচ্চতা h আমরা ধরে নিচ্ছি। আর অর্ধগোলকের ক্ষেত্রে খেয়াল রাখবে, অর্ধগোলকের ক্ষেত্রে r ইজ ইকুয়াল টু h হবে, মানে h এর মানটা যেটা ব্যাসার্ধ সেটাই হচ্ছে। ঠিক আছে, কারণ অর্ধগোলকের চিত্র যদি এইরকম হয়, এইটা যদি অর্ধগোলক হয়, এই যে ব্যাসার্ধটা এইটা, এদিকেও ব্যাসার্ধ, এটাই উচ্চতা এটাই ব্যাসার্ধ। ঠিক আছে, একই হবে। আচ্ছা, কি বলে দিয়েছে, অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য সমান, উচ্চতা সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে একটি অর্ধগোলকটা এখানে নিরেট কি অর্ধগোলকটা, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে অর্ধগোলকের
এটা বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল যেহেতু বলেছে তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr² হয়ে যাচ্ছে, 2πr², তাই তো। অর্ধগোলক 4πrh, তাহলে 2πrh হবে, 2πrh অর্ধগোলকের 2πrh, 2πrh হচ্ছে অর্ধগোলকের, ঠিক আছে, 2πrh অর্ধগোলকের গোলক। আর কি বলেছে এখানে শঙ্কু, তাহলে শঙ্কুর এখানে বক্রতল চেয়েছে, তাহলে শঙ্কুর হচ্ছে πrl, শঙ্কুর যে ক্ষেত্রফল হয়ে যায় শঙ্কুর πrl। অর্ধগোলকের 4πr² হয়, তাহলে সেটা 2πr² হয়ে যাবে, আর এটা πrl শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কুর ক্ষেত্রে πrl। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এটা হয়ে যাচ্ছে, আমরা যদি πr তুলে দিই, πr তুলে দিলে এটা 2r/l হয়ে যাচ্ছে, 2r/l, তাহলে l = এটা হয়ে যাচ্ছে 2r/l, এর মান হচ্ছে √r² + h², এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি বলেছে, অর্ধগোলক ও শঙ্কুর, শঙ্কুর কি বলেছে, অর্ধগোলক ও শঙ্কুর বক্রতল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πrl হয়, ঠিক আছে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πrl। এবার এখান থেকে বলছে এই মানটা সিম্পলিফাই করার পর 1/√2 আসছে। এবার যেহেতু শঙ্কুর ক্ষেত্রে তো এইটা শঙ্কু, শঙ্কুর ক্ষেত্রে এই উচ্চতা আর ব্যাসার্ধ, গোলকের ক্ষেত্রে উচ্চতা ব্যাসার্ধ সমান হয়, কিন্তু শঙ্কুর ক্ষেত্রে তো সেটা সমান নয়, ঠিক আছে, শঙ্কুর ক্ষেত্রে সেটা সমান নয়। তাহলে এটা বলছে যে একটি অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে, দুজনের উচ্চতা সমান, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এটা 2r আসছে, কিন্তু এখান থেকে h = r নয় শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কুর দুটো ভিন্ন, এইটাই সবচেয়ে ছোট মান আসছে, তো কিন্তু এখানে যেটা বলে দিচ্ছে 1/√2, তাহলে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে, এটা মিথ্যা আসছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলে দিয়েছে, একটি পরিসংখ্যা বিভাজনের ছকের সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি মধ্যমা শ্রেণী। সর্বাধিক পরিসংখ্যা, মধ্যমা শ্রেণী হচ্ছে মাঝের যেটা থাকে, সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী হবে, তাহলে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, এইটার ক্ষেত্রে যদি এখানে r = h হয়ে যেত, শঙ্কুর ক্ষেত্রে যদি উচ্চতা আর ব্যাসার্ধ সমান আমরা ধরেও নিই, তখন দেখি কি আসছে, যদি আমরা ধরে নিই 2r, এটা যদি আমরা ধরে নিই তাহলে হয়ে যাচ্ছে এটা 2r², তাহলে এটা 2r, এটা হয়ে যাচ্ছে √2r, তাহলে √2 দিয়ে ভাগ করলে তখন √2:1 চলে আসছে, তখন √2:1 চলে আসছে, কিন্তু তখন এখানে সেক্ষেত্রেও সেটা হলেও এখানে বলে দিয়েছে 1/√2, এটা তাও বলা আছে যদি আমরা এটাও হতো, এটাও হলে যদি আমরা এটা হতো তাহলে কিন্তু √2:1 আসছে, কিন্তু এখানে বলা আছে বইয়ে 1/√2, এটা হলেও তাহলেও মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা 3 দাগের কমপ্লিট হলো, দেখো এবার 4 দাগে শুরু করব। চারের দাগের একেরটা, বার্ষিক নির্দিষ্ট সুদের হারে কিছু পরিমাণ অর্থ 3 বছরের সুদের মূল্যে 27 গুণ হতে কত সময় লাগবে। দেখো এইখানে যে কোশ্চেনটা বলে দেওয়া আছে, কোশ্চেনটা কিছুটা অসঙ্গত টাইপের বলা আছে, কোশ্চেনটা ঠিকঠাক বলা নেই, বলেছে বার্ষিক নির্দিষ্ট সুদের হারে কিছু পরিমাণ অর্থ 3 বছরের সুদের মূল্যে 27 গুণ হতে কত সময় লাগবে। এবার 3 বছর বলে দিচ্ছে, আবার বলছে কত সময় লাগবে, সুদের হারের কিছু বলা নেই, আসল বলা নেই, 3 বছর বলা আছে, আবার বলছে কত সময় লাগবে, এই কোশ্চেনটা ঠিকঠাক দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এটা আমরা এখন বাদ রাখছি, 2 থেকে শুরু করছি, 2 থেকে। 2 বলছে কোনো ব্যবসাতে ABC এর মূলধন অনুপাত 1/x = 1/y = 1/z। ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত 1/x = 1/y = 1/z। ABC এর মূলধন অনুপাত 1/x = 1/y = 1/z। বছরের শেষে z টাকা ক্ষতি হয়েছে, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি XYZ দিয়ে যদি গুণ করি, একটু সরল আকারে হয়ে যাবে, XYZ দিয়ে গুণ করলে এটা YZ = XZ = XY, ঠিক আছে। আচ্ছা বছরের শেষে z টাকা ক্ষতি হয়েছে,
বছরের শেষে জেড টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, এবার বলেছে যে সি এর ক্ষতির পরিমাণ সহজেই নির্ণয় হয়ে যাবে। অতএব সি এর ক্ষতির পরিমাণ, সি এর ক্ষতির পরিমাণ কত হবে, সমান এইটা সি এর এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই বাই এদের সমষ্টিটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইন্টু জেড এত টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে সি এর ক্ষতির পরিমাণ এত টাকা আসছে। দেখো এইটাই হচ্ছে সি এর ক্ষতির পরিমাণ, এইটাই আসছে দেখো। ঠিক আছে, 3/2 হলো দেখো সি এর ক্ষতির পরিমাণ এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এত টাকা। এখানে আমরা একবার স্টেটমেন্টটা লিখে দিয়েছি। আনুপাতিক ভাগাহারি যেভাবে করতে হয় ওখানে সাধারণত 5000 2000 এরকম বলা থাকে, সেটা সেই না বলে এখানে আননোন নাম্বার এক্স ওয়াই জেড বলে দিয়েছে, সেখান থেকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, 4/2 কমপ্লিট হলো দেখো। আচ্ছা, এবার দেখো আমরা 4/3 অঙ্ক শুরু করব। 4/3 বলছে বি মাইনাস সি প্রপোর্শনাল বিসি, সি মাইনাস এ প্রপোর্শনাল সিএ, এ মাইনাস বি প্রপোর্শনাল এ বি। তাহলে প্রথমটা কি দেওয়া আছে বি মাইনাস সি প্রপোর্শনাল বিসি। আমরা তাহলে ধরে নিচ্ছি বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কে ওয়ান বিসি। ঠিক আছে, অতএব কে ওয়ান বিসি ইজ ইকুয়াল টু বি মাইনাস সি বা কে ওয়ান ইজ ইকুয়াল টু বি মাইনাস সি বাই বিসি। এটা কত আসছে, কে ওয়ান ইজ ইকুয়াল টু যদি সেপারেটলি ভাগ করি বি বাই বিসি মাইনাস সি বাই বিসি, বা কে ওয়ান ইজ ইকুয়াল টু 1/c মাইনাস 1/b। এটা বি বি কেটে যাচ্ছে, এটা সি সি কেটে যাচ্ছে, এইটা আসলো। ঠিক আছে, এইটা 1 নাম্বার দিলে। আচ্ছা, 2 নাম্বার কি আছে দেখো, এখানে 2 নাম্বার দেওয়া আছে যে 2 নাম্বার দেওয়া আছে সি মাইনাস এ প্রপোর্শনাল সি এ, সি মাইনাস এ প্রপোর্শনাল সি এ। অতএব সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কে টু সি এ, বা এখানে কে টু ইজ ইকুয়াল টু সি মাইনাস এ বাই সি এ। অতএব কে টু ইজ ইকুয়াল টু সি বাই সি এ মাইনাস এ বাই সি এ, বা কে টু ইজ ইকুয়াল টু এটা সি সি কাটছে, এটা এ কাটছে 1/a মাইনাস 1/c। এটা 2 নম্বর দাও। ঠিক আছে, আর একটা সম্পর্ক সিমিলারলি যেটা আছে সেটা আছে এ মাইনাস বি প্রপোর্শনাল এ বি। এখানে আছে এ মাইনাস বি প্রপোর্শনাল এ বি আছে। অতএব এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কে থ্রি এ বি। অতএব কে থ্রি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ বি, বা কে থ্রি ইজ ইকুয়াল টু এ বাই এ বি মাইনাস বি বাই এ বি। এখানে এ কাটলো, বি বি কাটলো। অতএব কে থ্রি ইজ ইকুয়াল টু 1/b মাইনাস 1/a। এটাকে 3 নম্বর দাও, আর এখানে লিখে দাও কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। এইটা হলো। ঠিক আছে, এবার 1 2 3 যোগ করে পাই। অতএব 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। 1 এ কি আছে, বাঁদিকে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইজ ইকুয়াল টু 1/c মাইনাস 1/b প্লাস 1/a মাইনাস 1/c প্লাস 1/b মাইনাস 1/a। এটা 1/a প্লাসে মাইনাসে, 1/c প্লাসে মাইনাসে, 1/b প্লাসে মাইনাসে। অতএব কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইজ ইকুয়াল টু 0 আসছে। তাহলে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক দিয়েছে, অতএব ভেদ ধ্রুবক 3টির সমষ্টি 0। অতএব ভেদ ধ্রুবক 3টির সমষ্টি 0। ভেদ ধ্রুবক 3টির সমষ্টি 0 হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা, নেক্সট 3-এর দাগের হয়ে গেল। এবার 4-এর দাগের দেখো। যে সমস্ত অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা থাকবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমাদের সম্পূর্ণ রায়মার্টিন প্রশ্নবিদ্যার 21টা মডেল কোশ্চেন পেপার আছে। 21টা মডেল কোশ্চেন পেপারই সলিউশনই পাবে প্লেলিস্ট থেকে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। 4 থেকে 4-এরটা কী বলেছে, এক্স বাস্তব হলে 4x² মাইনাস 6x প্লাস 3 রাশিমালার ক্ষুদ্রতম মান নির্ণয় করো, অনুরূপ এক্সের মান কত। তাহলে এক্স বাস্তব হলে 4x² মাইনাস 3x প্লাস 3, এই রাশিমালার 4x² মাইনাস 6x প্লাস 3, 4x² মাইনাস 6x বলেছে। (4x² minus 6x plus 3)
ইজ ইকুয়াল টু এইটা 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 6 পেতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 6 পেতে হলে আমরা 3/2 দিয়ে গুণ করব প্লাস তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার নেব 3/2 যোগ করা হয়েছে, তাহলে সেটা আবার বিয়োগও করতে হবে, তাহলে 3/2 এর স্কোয়ার মানে 9/4 প্লাস 3 এলো। এটা এই পার্টটা থেকে এতটা পার্ট থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x মাইনাস 3/2 তার হোল স্কোয়ার a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। আচ্ছা এখানে পাচ্ছি এটা আসছে যে প্লাস 3 মাইনাস 9/4 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3/2 তার স্কোয়ার প্লাস 4 লসাগু 3 4 12 মাইনাস 9 বা ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3/2 তার স্কোয়ার প্লাস 3/4 এইটা আসছে। তাহলে এইটা যেহেতু আসছে বলছে রাশিমালার ক্ষুদ্রতম মান, এই রাশিমালার ক্ষুদ্রতম এইটার ক্ষুদ্রতম মান, এইটা যেহেতু যে কোনো কিছুর বর্গ, যে কোনো কিছুর বর্গ তার তো বৃহত্তম মান যে অনেক বড় হতে পারে, কিন্তু সেটা আমরা বলতে পারবো না যে কতটা বড় হতে পারে, যার মান তার উপর নির্ভর করবে, এক্সের মানের উপর নির্ভর করবে চলরাশি যেটা আছে। কিন্তু ক্ষুদ্রতম মান আমরা বলতে পারবো, ক্ষুদ্রতম মানটা 0 হতে পারে, যে কোনো কিছুর বর্গের ক্ষুদ্রতম মান 0। তাহলে রাশিমালাটার মান এইটা যখন 0 হবে মানে এইটার ক্ষুদ্রতম মানের জন্য আমরা এটাকে 0 হিসেবে নেবো, সবচেয়ে ছোটো মান, তার মানে এই রাশিমালাটার ক্ষুদ্রতম মান 3/4। ঠিক আছে, অতএব আমরা বলতে পারবো এখানে কি চেয়েছে যে রাশিমালার ক্ষুদ্রতম মান নির্ণয় করো। অতএব রাশিমালার ক্ষুদ্রতম মান, রাশিমালার ক্ষুদ্রতম মান 3/4। ঠিক আছে, আর কি চেয়েছে? আর চেয়েছে এবং অনুরূপ এক্সের মান কত। এবার অনুরূপ এক্সের মান কত হবে? অনুরূপ এক্সের মান হবে অনুরূপ এইটা হওয়ার জন্য কি হচ্ছে, অতএব 2x মাইনাস 3/2 ইজ ইকুয়াল টু 0 বা 2x ইজ ইকুয়াল টু 3/2 বা x ইজ ইকুয়াল টু 3/4। অতএব অনুরূপ এক্সের মান 3/4, অনুরূপ এক্সের মানও 3/4 আসছে। ঠিক আছে, নেক্সট দেখো 4 হয়ে গেল 5-এরটা, 5 অঙ্ক। পাঁচের অঙ্ক কি বলেছে? 4 সেমি ব্যাসার্ধে দুটি বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য কত? দুটোই বৃত্ত, দুটোরই ব্যাসার্ধ 4 সেমি, এর কেন্দ্র এইটা, অন্য একটা বৃত্তের কেন্দ্র এইটা হতে হবে, তার মানে বৃত্তটা ঠিক এইরকম বৃত্ত হবে। ঠিক আছে, ধরা যাক এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি 4 সেমি ব্যাসার্ধে একে অপরের কেন্দ্র দিয়ে গেছে। ঠিক আছে, এ বি, এটা সিডি, এটা মনে করো ই বিন্দুতে লম্ব হয়েছে। বলছে 4 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী। ধরা যাক তাহলে এইটা 4 সেমি হবে, এইটা 4 সেমি হবে। ঠিক আছে, ধরা যাক 4 সেমি ব্যাসার্ধের এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি একে অপরের কেন্দ্রগামী। 4 সেমি ব্যাসার্ধের বৃত্ত দুটি একে অপরের কেন্দ্রগামী, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে? বলেছে আচ্ছা অতএব তাহলে এদের সাধারণ যায়, তাহলে অতএব এখানে পেয়ে যাচ্ছি, অতএব আচ্ছা সিডি আমরা বলে নিচ্ছি, সিডি এদের সাধারণ যায়, সিডি এদের সাধারণ যায়। ঠিক আছে, সিডি সাধারণ যায়। আমরা ও কমা এ, ও কমা এ নয়, সি কমা এ যোগ করলাম, সি কমা এ, সি কমা বি যোগ করলাম, আর কি করলাম, আর এ বিন্দু থেকে সিডির ওপর এবং বি বিন্দু থেকে সিডির ওপর লম্ব অঙ্কন করলাম। এ ও বি বিন্দু থেকে সিডি এর ওপর লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে,
তাহলে এখানে কি পেয়ে যাব আমরা, যেহেতু লম্বকোণ করছি, তাহলে এখানে ত্রিভুজ AEC এর এখানে হয়ে যাচ্ছে যেটা AC ইজ ইকুয়াল টু 4 সেমি, AC 4 সেমি হয়ে যাবে। এবার এটা পুরোটা কত, এটা হচ্ছে পুরোটা এই যে এ কেন্দ্র থেকে এখান থেকে আমরা এই যে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, সাধারণ জ্যা মানে এখানে হয়ে যাচ্ছে 4 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ জ্যা হয়ে যাচ্ছে CD এ। তার মানে এখান থেকে এই ত্রিভুজ থেকে আমরা এই CE এর মান পাবো। তাহলে এই এখানে কত হবে, এইটা হয়ে যাচ্ছে, এটা যেহেতু এই বিন্দুতে আছে, এটা অতিভুজ, এটা কোনো একটা লম্ব আর একটা ভূমি, এটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে এই ইজ ইকুয়াল টু হয়ে যাবে AE ইজ ইকুয়াল টু 2 সেমি, ঠিক আছে, এই 2 সেমি হয়ে যাবে। আচ্ছা, অতএব তাহলে আমরা ত্রিভুজ AEC থেকে পাই, AEC থেকে পাবো, AEC থেকে পাবো এইটা পুরোটা হচ্ছে এখান থেকে এইটা পুরোটা 4 সেমি, ঠিক আছে, 4 সেমি, এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, 2 সেমি হয়ে যাবে। CE স্কয়ার প্লাস AE স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার। অতএব এখানে হয়ে যাচ্ছে CE স্কয়ার ইজ ইকুয়াল টু AC এর মান কত, AC এর মান 4A স্কয়ার, AE এর মান কত 2A স্কয়ার, বা এখানে হয়ে যাচ্ছে CE স্কয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস 4, তাহলে CE স্কয়ার ইজ ইকুয়াল টু 12। অতএব CE ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2√3। অতএব পজিটিভটা হবে CE ইজ ইকুয়াল টু 2√3 হচ্ছে, CE ইজ ইকুয়াল টু 2√3। অনুরূপে CE 2√3, অনুরূপে DE ইজ ইকুয়াল টু 2√3, DE 2√3 অনুরূপে, ঠিক আছে, অনুরূপে DE 2√3। অতএব CD সমান কত, CD ইজ ইকুয়াল টু 2√3 প্লাস 2√3 ইজ ইকুয়াল টু 4√3, ঠিক আছে, 4√3 আসছে। অতএব সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 4√3 সেমি। অতএব সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 4√3 সেমি, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 4√3 সেমি। এখানে বুঝতে পারলে এটা থেকে আবার কেউ যদি BCE এই ত্রিভুজটা ধরে করতো তাহলেও হতো, ঠিক আছে। এইটা ব্যাসার্ধ বুঝতেই পারছো 4 সেমি অবশ্যই হবে, এটা ব্যাসার্ধ দুটোরই 4 সেমি করে। এবার আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে চলে আসি, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে, যে এইটা রেখা এটা সমদ্বিখণ্ডিত করছে, সমান দুভাগে ভাগ হবে 4 সেমিটা, ঠিক আছে, কারণ দুটোরই 4 সেমি, ঠিক মাঝামাঝি হবে, দুটোই 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, সেই জন্য মাঝামাঝি, যে কোনো দিকটা বেশি কোনো দিকটা কম না। এই পার্টটাও 2 সেমি, বি পার্টটাও 2 সেমি, ঠিক আছে। হলো 5-এর 6-এরটা দেখো। ছয়টা কি বলেছে, একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে কিছু মান নির্ণয় করতে দিচ্ছে। এরকম একটা চিত্র আছে, বলছে PQRS-O, এটা O, এটা PQRS, PQRS-O, ঠিক আছে। বলছে যে প্রদত্ত চিত্রে PQR এর সমদ্বিখণ্ড QS, প্রদত্ত চিত্রে PQR এর সমদ্বিখণ্ডক QS। PQR তার মানে এই কোণটা যদি 50 ডিগ্রি হয় 25-25 সমান ভাগে ভাগ হবে, 70 ডিগ্রি হলে 35-35, 80 ডিগ্রি হলে 40-40, বা একদিকটা যদি বলা থাকে আমরা অন্য দিকটা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, কোণ QSQR, কোণ SQR ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। SQR বলতে বলতে এটা বলা আছে 35, তার মানে এইটাও 35 হবে যেহেতু সমদ্বিখণ্ডক, ঠিক আছে।
35 35 হয়ে যাচ্ছে। আচ্ছা এস কিউ আর 35 এবং বলা আছে পি আর কিউ 32। আচ্ছা পি আর কিউ কোণ পি আর কিউ 32 ডিগ্রি। পি আর কিউ মানে পি আর কিউ এই কোণটা 32 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 32 ডিগ্রি বলা আছে। তাহলে এখানে দেখো এখানে যে পি আর কিউ বলা আছে, তাহলে বলছে এ কিউ এস আর এর মান কত। এখানে কিউ এস আর আমরা যদি এই কোণটা কোনোভাবে নির্ণয় করতে পারি, তাহলে এটা এস কিউ আর একটা ত্রিভুজ বা আর এস কিউ একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা স্বাভাবিকভাবেই পেয়ে যাব, এই কোণটা স্বাভাবিকভাবেই পেয়ে যাব। এখানে দেখো এই যে পি কিউ বৃত্তচাপের ওপর এইটা আর এইটা একই বৃত্তাংশস্থ কোণ। আচ্ছা যেহেতু কিউ এস কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, অতএব কোণ এস কিউ আর সমান কোণ পি কিউ এস ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে এইটা আমরা 35 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা বলছি পিএস বৃত্তচাপের ওপর, কোণ পি কিউ এস এবং কোণ পি আর এস একই বৃত্তচাপের ওপর কোণ পি এস কিউ এবং পি কিউ এস এবং পি আর এস উভয় বৃত্তস্থ কোণ, একই বৃত্তচাপের ওপর এইটা এবং এইটা বৃত্তস্থ কোণ। তাহলে দুটো বৃত্তস্থ কোণের মানই সমান হবে। অতএব কোণ পি কিউ এস সমান কোণ পি আর এস ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে এইটা 35 চলে এলো। তাহলে এবার অতএব ত্রিভুজ কিউ আর এস এর দেখো এই কোণটা জানা, এইটা 35, এটা টোটাল জানা, তাহলে ওই কোণটা অটোমেটিক বেরিয়ে যাবে। কোণ কিউ এস আর এর এটা কি চেয়েছে, কিউ এস আর ইজ ইকুয়াল টু 180 মাইনাস এইটা 35 আর এইটা 35 প্লাস 32 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180 মাইনাস 35 70 102 ডিগ্রি ইজ ইকুয়াল টু 78 ডিগ্রি 78, ঠিক আছে, 78 আসছে। তাহলে এখানে অ্যান্সার বলবে অতএব কোণ কিউ এস আর এর মান, অতএব কোণ কিউ এস আর এর মান 78 ডিগ্রি, ঠিক আছে। দেখো 6-এরটা হলো, এবার 7-এর দেখো নেক্সট 7-এর অঙ্ক। সাতেরটা বলে দিয়েছে যে একটি বৃত্তের ওপর অবস্থিত পি ও কিউ বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক, বৃত্তের ওপর অবস্থিত এ বিন্দুতে ছেদ করেছে পি এ কিউ 60 ডিগ্রি। এইটা বৃত্তের ওপর অবস্থিত, এইটা একটা বৃত্তের ওপর অবস্থিত, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দুতে অঙ্কিত দুটো স্পর্শক এ বিন্দুতে ছেদ করেছে। এই দুটো স্পর্শক এসে এ বিন্দুতে ছেদ করেছে মনে করো, ঠিক আছে। আচ্ছা দুটো স্পর্শক এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি এ কিউ বলেছে এইটা 60 ডিগ্রি বলে দিয়েছে, তাই তো। পি এ কিউ 60 ডিগ্রি হলে এ পি কিউ এর মান কত, এ পি কিউ এটা কেন্দ্র যদি হয়, এটা স্পর্শকের ওপর লম্ব হয়, ঠিক আছে। আর এইটা আমরা যোগ করছি। এই ধরনের একটা উপপাদ্য তোমাদের চিত্র আছে, সেখানে এই যে এ পি কিউ এবং এপিও এবং এ কিউও ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করা আছে, ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে হয়েছে। সেখানে বলা আছে যে বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, এই ধরনের একটা উপপাদ্য, সেটা মাধ্যমিকে এসেওছে। তাহলে সেইভাবেই করতে হবে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি বলা আছে, এটা যেহেতু সর্বসম হয়ে যাবে পুরোটা 60 ডিগ্রি এবং এইটা 30-30 করে ভাগ হয়ে যাবে। এটা আমাদের কাজে নাও লাগতে পারে, কিন্তু যেহেতু সর্বসম দুদিকটা সমান হবে 30-30 করে ভাগ হয়ে যাবে। এবার চেয়েছে কোণ এপি কিউ এর মান চেয়েছে, এই কোণটা এইটা চেয়েছে নাকি, চেয়েছে কোণ, হ্যাঁ এপি কিউ এর মান চেয়েছে। তাহলে দেখো, তাহলে এটাই প্রমাণ করব। কোণ এপি কিউকে আমাদের যেটা এপি কিউ চেয়েছে সেটা প্রমাণ করতে, এপি কিউ এর মানটা নির্ণয় করব।
আচ্ছা দেখো এখানে প্রথমে আমরা শুরু করছি যে যেহেতু এপি কিউ এর মান নির্ণয় করতে হবে কি বলে দেওয়া আছে যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পি ও কিউ বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক এ বিন্দুতে ছেদ করেছে। ও কেন্দ্রীয় বৃত্তের পি ও কিউ বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক এ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা আর কি বলেছে, বলেছে কোণ পি এ কিউ 60 ডিগ্রি, কোণ পি এ কিউ সমান 60 ডিগ্রি। ঠিক আছে, পি এ কিউ 60 ডিগ্রি, এ পি কিউ এর মান কত, তাহলে এটা 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ এখানে ও কমা পি এবং ও কমা কিউ যোগ করলাম, ও কমা পি ও কমা কিউ যোগ করলাম, অতএব ত্রিভুজ এ পি ও ত্রিভুজ এ কিউ ও সর্বসম হবে, সর্বসম হবে। অতএব কোণ ও এ পি সমান ও এ কিউ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 2, দুটো সমান ভাগে ভাগ 30 ডিগ্রি করে মান হবে। ঠিক আছে, যেহেতু 60 ডিগ্রি পুরোটা বলে দিয়েছে, সর্বসম হলে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর এইটার মান চেয়েছে আবার এই যে পি কিউ পারপেন্ডিকুলার টু ওয়ে, পি কিউ এবং ওয়ে লম্ব। অতএব কোণ পি, এখানে যদি আমরা একটা ই নাম দিই, পি ই এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ পি ই এ এর এই কোণটা 30 আর এই কোণটা 90 জানা, কোণ এ পি ই ইজ ইকুয়াল টু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, এটা 90 প্লাস 30, এদের যোগফলটা বিয়োগ করছি, 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি আসছে, 60 ডিগ্রি আসছে। তাহলে যেহেতু এপিই 60 ডিগ্রি, আমরা অনায়াসেই বলতে পারি যে এপি কিউ এর মান 60 ডিগ্রি। অতএব কোণ এপি কিউ সমান 60 ডিগ্রি। দেখো কত সহজভাবে হয়ে গেল। অতএব কোণ এপি কিউ এর মান 60 ডিগ্রি। ঠিক আছে, এপি কিউ এর মান 60 ডিগ্রি। দেখো প্রসেসটা 7-8টা হয়ে গেল। দেখো এই অঙ্কটা কিন্তু বেশ কয়েকটা পেজে আছে। ঠিক আছে, প্রশ্নবিদরা রায় মার্টিন সলভ করতে করতে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে মডেল কোশ্চেন পেপার 18 সলভ করছি, আর 19, 20, 21 তিনটে মডেল কোশ্চেন পেপার আছে। ঠিক আছে, 18টা দেখো, 18টা বলেছে কি বলেছে, বলেছে প্রমাণ করো রেডিয়ান একটি ধ্রুবক কোণ। আমাদের প্রমাণ করতে হবে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা তার জন্য একটা বৃত্ত অঙ্কন করছি। এটা মনে করো ও, এই বরাবর যাচ্ছি, এর যে ব্যাসার্ধ মনে করো এতটা আর। ঠিক আছে, এই আর এর সমান করে এটা। ঠিক আছে, এটা আমরা এটা মনে করো আর, এটাও আর, এটা এ বি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাও আর হচ্ছে, এদিকে দুদিকে দৈর্ঘ্য এটা আর সমান নেওয়া হচ্ছে। ঠিক আছে, রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ধরি বৃত্তের কেন্দ্র ও, ধরি বৃত্তের কেন্দ্র ও এ ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র ও এবং ও এ ব্যাসার্ধ, এবং ও এ ইজ ইকুয়াল টু ধরছি, ও এ ইজ ইকুয়াল টু আর একক। ঠিক আছে, ও এ ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম আর একক। তাহলে ও এ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ এ বি, ও এ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, ও এ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ এ বি বৃত্তের কেন্দ্র ওতে, এ বি বৃত্তের কেন্দ্র ওতে কোণ এ ও বি কোণ উৎপন্ন করে। ঠিক আছে,
এ ও বি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা রেডিয়ানের যে সংজ্ঞা যে এখানে বলছে যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, ঠিক আছে। তাহলে আমরা রেডিয়ানের সংজ্ঞা থেকে বলতে পারি অনায়াসে যে রেডিয়ান কাকে বলে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে, একটি বৃত্তের এই যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে সে যে সম্মুখ কোণ উৎপন্ন করছে সেটাই 1 রেডিয়ান, তাহলে রেডিয়ানের সংজ্ঞা থেকে বলতে পারবো আমরা যে অতএব কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। তাহলে রেডিয়ানের সংজ্ঞা থেকে বলা যাচ্ছে এটা ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। এবার আমরা এই যে এ ও বিটাকেই ধ্রুবক কোণ প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ টোটাল কোণ 4 সমকোণ হয়, ঠিক আছে। বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু 4 সমকোণ, ঠিক আছে। 4 সমকোণ হয়ে যায়। এবার আমরা এখানে বলতে পারি যে বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বাই অতএব বৃত্তচাপ এ বির দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু বাই বৃত্তের পরিধি, এইটা আমরা আর ধরেছি, তাহলে বৃত্তের পরিধি 2π আর হয়ে যায়, ঠিক আছে। তাহলে আর কেটে গেলে 1/2π হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 1/2π, ঠিক আছে। 1/2π হয়ে গেল। এবার আমরা এইটা বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য, এবার বৃত্তচাপ যে কোণ টোটাল উৎপন্ন করছে, দুটো যে কোণ উৎপন্ন করছে, অতএব এখানে হয়ে যাচ্ছে কোণ এ ও বি বাই এখানে বৃত্তের পরিধি মানে এটা 4 সমকোণ, হ্যাঁ, বাই 4 সমকোণ ইজ ইকুয়াল টু, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 1 রেডিয়ান বাই 4 সমকোণ, 1 রেডিয়ান বাই 4 সমকোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 রেডিয়ান বাই 4 সমকোণ হয়ে যাচ্ছে। এবার আমরা জানি যে কোনো বৃত্তের বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে থাকে, ঠিক আছে। বৃত্তের যে কোনো চাপের দ্বারা উৎপন্ন বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন সেই চাপের দ্বারা কোণের সঙ্গে যে উৎপন্ন কোণ হয় সেই চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির সঙ্গে সমানুপাতে থাকে। বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে থাকে। অতএব কি হবে? অতএব কোণ এ ও বি বাই 4 সমকোণ, অতএব কোণ এ ও বি বাই 4 সমকোণ ওই কন্ডিশনের দ্বারা, যে কন্ডিশনটা আমরা বলে দিলাম, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ ও বি বাই 4 সমকোণ ইজ ইকুয়াল টু মানে এ ও বি বাই 4 সমকোণ বৃত্তচাপ এ বির দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, বৃত্তচাপ এ বির দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, এবার এই দিকটা করছি, দেখো আমরা যে জায়গাটা ফাঁকা আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে, আমরা নির্ণয় করেছি যেটা 1 রেডিয়ান বাই 4 সমকোণ, অতএব 1 রেডিয়ান বাই 4 সমকোণ ইজ ইকুয়াল টু বৃত্তচাপ এ বির দৈর্ঘ্য এটা থেকে পেয়েছি আমরা 1/2π, অতএব 1 রেডিয়ান কত? 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 4 সমকোণ বাই 2π, ঠিক আছে। 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 4 সমকোণ বাই 2π। এবার যদি আমরা 4 সমকোণ এটা যদি কেটে দিই, অতএব 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 সমকোণ, 2 কেটে দিচ্ছে, 2 সমকোণ বাই পাই, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, সেই জন্য আমরা 180 ডিগ্রি বাই পাই বলি, ঠিক আছে। 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই দিয়ে গুণ করি, এখানে পুরোটাই ধ্রুবক, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু সম্পূর্ণ মানটা ধ্রুবক, তাই যে 2 এখানে শুধুমাত্র আছে 2 এবং পাই, 2 ও পাই দুটোই ধ্রুবক সংখ্যা, তাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ, ঠিক আছে। 2, পাই ধ্রুবক, অতএব রেডিয়ান
একটি ধ্রুবক কোণ। খুব ভালো করে তৈরি করবে, এটা প্র্যাকটিসে রাখবে। নেক্সট দেখো 8 হয়ে গেল 9। নয়েরটা কি বলেছে দেখো, 9 বলে দিয়েছে যে tan 5 থিটা ইন্টু tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 3 থিটার মান কত। আচ্ছা, tan সহজ অঙ্ক দিয়েছে দেখো, tan 5 থিটা ইন্টু tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1, বা tan 5 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan 4 থিটা, ঠিক আছে, বা tan 5 থিটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 1 বাই tan মানে cot 4 থিটা। অতএব tan 5 থিটা ইজ ইকুয়াল টু, আমরা এটাকে লিখছি tan 90 মাইনাস 4 থিটা। তাহলে উভয় দিক দিয়ে tan তুলে দিলে 5 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 4 থিটা, বা 5 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 9 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 9, বা থিটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। অতএব tan 3 থিটা ইজ ইকুয়াল টু tan 3 ইন্টু 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3। ঠিক আছে, দেখো এখানে মান এসে গেল, tan 3 থিটার মান 1 বাই রুট 3 এসে গেল, tan 3 থিটার মান 1 বাই রুট 3। তাহলে এখানে উল্লেখ করবে অতএব tan 3 থিটা এর মান 1 বাই রুট 3। কত সহজে এসে গেল। ঠিক আছে, নেক্সট দেখো 9 হলো 10। বলেছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 1.4 সেমি, তির্যক উচ্চতা 2.6 সেমি হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এটা একটা শঙ্কুর চিত্র, এটা এইচ, এটা এল, এটা আর। ঠিক আছে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 1.4 সেমি। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 1.4 সেমি। ঠিক আছে, আর কি বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা এল, শঙ্কুর তির্যক উচ্চতা এল ইজ ইকুয়াল টু 2.6 সেমি। ঠিক আছে, আচ্ছা এখানে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল এখানে পাই আর, পাইয়ের মান 22/7 ইন্টু আর 1.4 ইন্টু আর প্লাস এল 1.4 প্লাস 2.6 এত বর্গ সেমি। এটা কি হয়ে যাবে 22/7 ইন্টু, এই যে পয়েন্ট তুলে দিলে নিচে 10 হয়ে যাচ্ছে, ইন্টু এই দুটো যোগ করলে 2.6 আর 1.4 যোগ করলে এটা 4 হয়ে যাচ্ছে, এত বর্গ সেমি। 7 দুগুণে 14, 2 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা কাটছি না, এটা দশমিক দিয়ে বসাতে সুবিধা হবে। এটা 8, 22 ইন্টু 8, তাহলে 22 ইন্টু 8 বাই 10 এত বর্গ সেমি। 8 দুগুণে 16 হচ্ছে হাতে 1, 8 দুগুণে 16 1 17 বাই 10 ইজ ইকুয়াল টু 17.6 বর্গ সেমি আসছে। দেখো 17.6 বর্গ সেমি। ঠিক আছে, কত সহজে চলে আসছে, একদম ইজি অঙ্ক দিয়েছে। পাই আর ইন্টু আর প্লাস এল সূত্র ফেলতে হচ্ছে, শুধুমাত্র দুটো মান বলে দেওয়া আছে, কোনো কিছু করতেই হচ্ছে না বেশি কিছু, জাস্ট মানটুকু বসিয়ে সিম্পলিফাই করা। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল 17.6 বর্গ সেমি, 17.6 বর্গ সেমি। নেক্সট দেখো 11।
11টা বলেছে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয় তবে ছোট গোলকের ব্যাসার্ধ কত। ধরি ছোট গোলকের ব্যাস বলে দিয়েছে, আমরা ধরে নিচ্ছি, ধরি ছোট গোলকের ব্যাস 2r একক, অতএব ছোট গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r বাই 2 একক ইজ ইকুয়াল টু r একক। অতএব বড় গোলকের ব্যাস বড় গোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 4r, 2 ইন্টু 2r হবে, ঠিক আছে, দ্বিগুণ বলেছে 4r একক। অতএব বড় গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 4r বাই 2 একক ইজ ইকুয়াল টু 2r একক, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, যদি বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত, 4πr স্কোয়ার, 4π2r তার স্কোয়ার এত বর্গ একক সমান 4π ইন্টু 4r স্কোয়ার বর্গ একক 16πr স্কোয়ার বর্গ একক, এইটা আসছে। আচ্ছা, সেটা কার সঙ্গে সমান, সেটা হয়ে যাচ্ছে ছোট গোলকের আয়তনের সঙ্গে সমান। অতএব ছোট গোলকের আয়তন, ছোট গোলকের আয়তন, ছোট গোলকের ব্যাসার্ধ r, 4/3 πr³ এত ঘন একক। এবারে দুটোর একক, একটা বর্গ একটা ঘন, কিন্তু সাংখ্যমানটা সমান, জাস্ট এই মান দুটো সমান। অতএব শর্তানুসারে 4/3 πr³ ইজ ইকুয়াল টু 16πr স্কোয়ার আসছে। আচ্ছা, πr স্কোয়ার আমরা 4πr স্কোয়ার উভয় দিক দিয়ে তুলে দিচ্ছি, 4πr স্কোয়ার বা কেটে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/3r, 4πr স্কোয়ার কেটে দিলে 4 4 16 শুধু 4 পড়ে থাকছে, বা r ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 4 3 12, r ইজ ইকুয়াল টু 12 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে যে ছোট r হচ্ছে, আমরা কি ধরেছি, r আমাদের বেরিয়েছে ছোট গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। অতএব ছোট গোলকের ব্যাসার্ধ 12 একক, ঠিক আছে। অতএব ছোট গোলকের ব্যাসার্ধ 12 একক, ছোট গোলকের ব্যাসার্ধ 12 একক, ঠিক আছে। নেক্সট দেখো 12টা, 11টা হয়ে গেল, 12 অঙ্ক। রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 18-এর পেজ নাম্বার 595-এর লাস্ট কোশ্চেন, যেগুলো আমরা সলভ করছি 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে, প্রত্যেকটা পেজে 36 নম্বর যে সলভ করছি তার লাস্ট কোশ্চেন। এই 36 নাম্বার, কারণ বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, সেই জন্য এটা করে দিচ্ছি প্রথমে, বিভিন্ন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করে রাখা দরকার, কারণ যে স্টুডেন্টদের যে কোশ্চেনগুলো ফসকে যায় বা ভুল করে, এই শর্ট কোশ্চেনই বেশি ভুল করে, তাই এই অঙ্কগুলো খুব বেশি করে প্র্যাকটিস করবে, ভুলের সম্ভাবনা অনেক কম থাকবে। এবার দেখো 12টা, 12 বলছে একটা তথ্য দিয়েছে, হ্যাঁ, রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো এবং তাদের মধ্যমা, একটা রাশি দিয়েছে, তার সেগুলো বলেছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে এবং তাদের মধ্যমা 24 হল এক্সের মান 11 12, এই যে তথ্য দেওয়া আছে 11 12 14 11 12 14, তারপরে আছে x - 2 x + 2 x + 4 x - 2 x + 2 x + 4 x - 2 x + 2 x + 4 x + 9 32 38 47 x + 9 32 38 47, এইটা দেওয়া আছে 11 12 14 x - 2 x + 2 x + 4 x + 9 32 38 47 ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো বলেছে, ঠিক আছে। এগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, এগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, ঠিক আছে, ঊর্ধ্বক্রমানুসারে সাজানো বলে দিয়েছে। আচ্ছা, তাহলে মধ্যমা 24,
এদের মধ্যমা ইজ ইকুয়াল টু 24, মধ্যমা 24 বলা আছে, তাহলে এক্স এর মান চেয়েছে। তাহলে এখানে দেখো কটা পদ আছে, 3 4 5 6 7 8 9 10টা পদ আছে। তাহলে জোড় সংখ্যক পদ থাকলে মাঝের যে দুটো পদ থাকে তাদের সমষ্টি বাই 2 সেটাই হয় মধ্যমা, আর বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের যে পদটা সেইটাই হয়ে যায় মধ্যমা। এখানে জোড় সংখ্যক পদ, এদিকে এই 4টে পদ, এদিকে এই 4টে পদ, মাঝের পদ হচ্ছে এই দুটো। অতএব শর্তানুসারে x প্লাস 2 প্লাস x প্লাস 4 বাই 2 ইজ ইকুয়াল টু 24, বা 2x প্লাস 6 বাই 2 ইজ ইকুয়াল টু 24। 2 দিয়ে ভাগ করলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 24, বা x ইজ ইকুয়াল টু 24 মাইনাস 3, বা x ইজ ইকুয়াল টু 21, এইটা আসছে। ঠিক আছে, দেখো অতএব এখানে বলতে পারবো অনায়াসে x এর মান 21। এর সাথে সাথে মডেল কোশ্চেন পেপার 18 কমপ্লিট হলো। আজকে আমরা স্টপ করবো এখানে, ফিরবো পরবর্তী ক্লাসে। মডেল কোশ্চেন পেপার 19 সলভ করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো ধরনের প্রবলেম আমাদের প্লেলিস্ট থেকে পাবে, সেখান থেকে সলভ করতে পারবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।